নমস্কার, আমি আরজি। আর আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা সুদীপদা একজনের থেকে শুনেছেন, এবং এই ঘটনাটা শুনলে আপনারা সত্যি বলবেন যে হ্যাঁ, এটা একটা ভাবারই বিষয় যে এরকমও হতে পারে। তো আপনারা এটা শুনে দেখুন আপনাদের কীরকম লাগবে। আপনাদের ওপিনিয়নটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন। আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এই চ্যানেলে অনেক দিন ধরে সাবস্ক্রাইবার আছেন এবং সাবস্ক্রাইব করছেন এবং দেখেছেন যে কী ধরনের গল্প আমরা দিই। আজকে যে গল্পটা দেব সেই গল্পটা আমার এক পরিচিত ভদ্রমহিলার, মানে ওনার মা এরকম প্রবলেম উনি ফেস করেন এবং শেষে ওনার মার কিন্তু মৃত্যু হয়। তো এই গল্পটার ট্রেন্ডটা একটু অন্য রকমের এবং এগুলো মানে ওনার মুখ থেকেই শোনা, এবং ওই ভদ্রমহিলার বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছিল যে ঘটনাটা কিন্তু সত্যি। এবং উনি মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছিল, মাঝে মাঝে উনি ঘটনাটা বলতে বলতে কান্নাকাটি করছিল। তো ঘটনাটা এরকম যে হাওড়ার থেকে চন্দননগরে একটা বিয়েবাড়ির নেমন্তন্নে ওনারা যায়। বিয়েবাড়িটা ছিল সকাল থেকে। এবার বিয়েবাড়ি যেহেতু রিলেটিভের বিয়ে, সকালেই যেতে হয়েছিল। গিয়ে ওখানে ব্রেকফাস্ট থেকে ওনারা শুরু করে এবং ওনাদের যেহেতু বাড়িতে ফিরে আসতেই হতো, ওনারা ওখানে স্টে করতে পারবে না, তার জন্য চন্দননগর থেকে হাওড়ায় ওরা রাত্রিবেলা ফেরে। তো বিয়ে টিয়ে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা লোকাল ট্রেনে যখন চন্দননগর থেকে হাওড়া ফিরছে, তো মাঝখানে রেলের একটি রান ওভার ঘটনা ঘটে। এবার রান ওভার যেহেতু ঘটনা ঘটে ওই ট্রেনেই ঘটে, তো ট্রেনটিকে তখন কিছুক্ষণ ডিটেন করা হয়। তখন হবে আপনার সন্ধ্যের দিকে। চন্দননগর থেকে হাওড়াগামী লোকালে ভিড় সেরকম ছিল না, এবং যেহেতু শীতকাল, দেখবেন শীতকালে 7টা সাড়ে 7টায় লোক তো অত থাকে না। ফেরার সময় সেই রান ওভার কেসটি ঘটে। ঘটার পরে ওনারা তখন ট্রেনের মধ্যে বসে আছে। এবার কি করবে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট ট্রেন ডিটেন হয়ে গেল। ওনারা মাঝখানে একটি স্টেশনে নেমে দাঁড়ায়। কোন স্টেশন সেটা আমি বলছি না, যদি উনি আমাকে বলেছিল। তো নেমে দাঁড়ানোর পর এই যে ভদ্র মহিলা যে আমাকে ঘটনাটি বলেছে, ওনার মা, বয়স্ক বলতে ওই ধরুন তখন ওনার বয়স 55 কি 56 বছর বয়স হবে। উনিও নেমে দাঁড়িয়েছে এবং সবাই বিয়ের সাজসজ্জা পরে আছে। বিয়েতে যে নতুন শাড়ি টাড়ি পরে গয়না টয়না পরে আছে। এবারে এই যে মাসিমা, উনি দেখলো যে বডিটি মাথা কাটা গেছে, মানে মাথাটা বাদ হয়ে গেছে, হাত পাতা আরো ড্যামেজ হয়েছে, হাত পাতা বাদ হয়েছে কিছুটা। আরপিএফ যেটা করলো, আরপিএফ কিছু লোক ডেকে এনে ওখান দিয়ে নিয়ে যায়। বডিটা একদম প্ল্যাটফর্মের উপর দিয়ে নিয়ে ওদের একটা জায়গা আছে, কাঁচার মতো জায়গা থাকে, ওখানে রেখে দেয় বডিটা কালো একটা পলিথিনের মধ্যে র্যাপ করে একটা বাঁশের মধ্যে বেঁধে নেয়, বডিটাকে বেঁধে নিয়ে গিয়ে ওখানে রেখে দেয়। তো তারা নিয়ে যাচ্ছে বা প্ল্যাটফর্মের ওখানে যখন নিয়ে যাচ্ছে, অনেক লোকই তাকিয়ে দেখছে। তার মধ্যে এই যে ভদ্রমহিলা, এই যে মাসিমা, ইনি তখন ওই দৃশ্য দেখে, এই যে টুকটুক করে রক্ত পড়তে যাচ্ছে, ওই দৃশ্য দেখে ওনার কিন্তু মাথা ঘুরিয়ে যায়। উনি ওই প্ল্যাটফর্মে সেন্সলেস হয়ে পড়েন। তখনকার মতো স্টেশন মাস্টারের উদ্যোগে এবং সবাই আরপিএফরা নিয়ে ওনাকে ফার্স্ট এড দেয়। ফার্স্ট এড দেওয়ার পরে একটু সুস্থ হয়। ট্রেনটি যখন ছাড়বে তখন উনি সেই লোকালে আবার উঠে পড়ে বাড়ি চলে আসে। বাড়িতে সেদিনকে আর কিছু ঘটনা ঘটেনি। মাসিমার মেয়ে, সে তখন অনেকটাই ছোট, 9-10 বছর বয়স, মানে একদম বাড়ির ছোট মেয়ে, 9-10 বছর বয়স। তো চলে আসার পরে এরকম হয় যে সেই রাতে কোনো কিছু হয়নি। তার পরের রাতে ওই মাসিমা খাটে হেলান দিয়ে বসে আছে এবং ওনার হাজবেন্ড, মানে মেসোমশাই এবং মেয়ে, দুজনই সবাই মিলে একই সঙ্গে শুতে একটা বড় খাটে। তো মেয়ে বসে খেলা করছে। তখন রাত্রির হবে 10:30-11টা। মেয়ে বসে খেলা করছে, মাসিমা সব কাজকর্ম সেরে খাটে হেলান দিয়ে বসে আছে এবং মেসোমশাই পাশে বসে টিভিতে কিছু একটা প্রোগ্রাম দেখছে। হঠাৎ করে মাসিমা চোখটাকে বন্ধ করে দেয়, বন্ধ করে গো গো করে আওয়াজ করতে শুরু করে। মানে অদ্ভুত একটা মেটালিক আওয়াজ ওনার মুখ থেকে বেরোতে শুরু করে।
তখন ওনার মেয়ে বাবাকে ডাকে যে বাবা বাবা দেখো মা কিরম করছে। মানে উনি কিন্তু বুঝতে পারে যে জিনিসটা কি হচ্ছে। ওই মাসিমা কিন্তু পজেসড হয়ে গেছে, মানে ওই যে আত্মা, ওই আত্মা কিন্তু মাসিমার ভেতরে ভর করেছে। এবং এগুলো অপঘাতে মৃত্যু, ভালো মৃত্যু নয়, খুবই ট্র্যাজিক ডেথ এগুলো। তো যাই হোক, তখন ওই মাসিমার অবস্থা দেখে মেসোমশাই মেয়েকে বলে যে তুই যা, তুই গিয়ে তোর দিদাকে ডেকে নিয়ে, নিচের ঘরে আছে। এবার বাচ্চা মেয়ে, সে নিচে নামতে ভয় পাচ্ছে, অত রাতে নিচে গিয়ে দিদাকে ডাকবে। তো যাই হোক, ও সাহস করে এগিয়েছে, ভগবানের নাম নিতে নিতে নিচে গেছে, নিচে গিয়ে দিদাকে ডেকেছে। দিদা উপরে এসছে। পাশের বাড়ির এক কাকিমা ছিল, উনি এগুলো একটু জানতো, মন্ত্রতন্ত্র জানতো, ওনাকেও ডেকেছে। ওনাকেও ডাকার পরে সবাই মিলে এসে বসে দেখছে মেসোমশাই পাশে বসে আছে। এবং মাসিমা, মানে সবাই তখন দেখেছে যে মাসিমা যখন চোখটা খুললো, পুরো একদম লাল আভার মতো চোখ, মানে যেই দৃশ্য কোনোদিন ওনার চোখে দেখা যায় না, সেই হিংস্র একটা ব্যাপার। এবং ওই মেটালিক আওয়াজে উনি কথা বলছে, যাই বলছে মেটালিক আওয়াজে বলছে, এবং বলছে যে তোরা আমার কি করে নিবি, তোরা আমার কিছু করতে পারবি না, এরকম ভাবে তোরা কিচ্ছু করতে পারবি না। মেসোমশাই জিনিসটা বুঝে গেছে, কিন্তু বাড়ির অন্যান্য মহিলারা যারা ছিল তারা বুঝতে পারছে না, তারা বলছে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। তো যাই হোক, সে রাতে আর কিছু হয়নি। মাসিমা কিন্তু ওরকমই সারা রাত ধরে ওরকম করতে লেগেছে। এবার সেই জায়গা থেকে উঠছেও না, ঘুমাচ্ছেও না, কোনো কিছুই না, সেখানে বলতেই থাকলো। তারপর রাত্রিবেলা তো যাই হোক কারোরই সেরকমভাবে ঘুম হলো না, সবাই ওই চেয়ারে বসে বসে ঢুললো। সকালে যখন সূর্যের আলো আসলো, তখন উনি আবার ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে বললো যে কি হয়েছে। মেসোমশাই ওনাদেরকে রিকোয়েস্ট করলো যে এইগুলো যেন না বলতে, রাতের ঘটনাটা আবার করে ওনার কাছে রিপিট না করতে। দিনের বেলা দৈনন্দিন কাজকর্ম করলো। এই যে 9-10 বছরের বাচ্চা মেয়েটি, এও স্কুলে গেল, সবই ঠিক আছে। তারপরের দিন, মানে যেদিন ওই ট্র্যাজিক জিনিসটা হয়েছিল, তার পরের দিন মেসোমশাই ডিসিশন নিল রাত্রিবেলা যে না, একটা ডাকতেই হবে, ডাক্তারকে। তো উনি একটা জেনারেল ফিজিশিয়ান, ওনাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ডাকলো। সে ফ্যামিলি ফিজিশিয়ান আসলো। তো ওরা বললো যে ওসব কিছু না, ওনার একটা সাইকোলজিক্যাল এসছে, ওরকম ভাবে ডেড বডি দেখেছে বলে। তো উনি কিন্তু ওষুধ টষুধ দিল, ঘুমের ওষুধ টষুধ দিল, ঠিক হয়ে যাবে, কদিন রেস্টে থাকতে বললো। তো ডাক্তার চলে গেল। সেদিন রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত্রিবেলা তখন হবে 10টা, 10:30। উনি দৈনন্দিন কাজকর্ম সেরে রান্না বান্না, রান্নার লোক ছিল, যদিও সবকিছুরই লোক ছিল, লোকজন চলে যাওয়ার পরে উনি একটু বসে টিভি দেখছে। এমন সময় হঠাৎ করে টিভিটা ঘরের মাঝখানে আছে এবং টিভির সাইডে একটা টব রাখা আছে, টবের মধ্যে গাছ টাছ আছে। উনি একটু শৌখিন প্রকৃতি ছিল, টবের মধ্যে গাছ টাছ করতো। তো হঠাৎ করে যেটা হয়, উনি কিন্তু ওই দিকে পয়েন্ট করে বলে ওই দেখ, আমার স্বামী এসেছে আমায় নিতে, আমি কিন্তু যাব না। সেই মেটালিক গলা। তখন মেয়েটি এবং তার বাবা ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে যে সেই আলো আধারিতে কেউ একজন কালো ড্রেস পরে, বা কালো মানে বডিটাই কালো, এরকম একজন দাঁড়িয়ে আছে। সেও একদম মানে আবছা দাঁড়িয়ে আছে। ওই দেখেই বাচ্চা মেয়েটি চিৎকার করতে শুরু করে। চিৎকার করাতে ওর দিদা সবাই নিচ থেকে দৌড়ে আসার পরে দেখে যে ওরা যেই লাইটটা জ্বালায়, ডিম লাইট জ্বালানো ছিল, ডিম লাইটটা টিভির লাইট ছিল, লাইটটা জ্বালায়, দেখে কিছু নেই। এবং এই ভদ্রমহিলা ওরকমই বলছে যে ওই দেখ, আমার স্বামী এসেছে আমাকে নিতে, আমি কিন্তু বদলা না নিয়ে যাব না, এরকম বলছে। তো যাই হোক, সেটা সেই রাত অনেক কষ্টে কাটে। এই সমস্যা কিন্তু বুঝে যায় যে এটা ডাক্তারের কর্ম নয়, ডাক্তার এই কাজ করতে পারবে না, এটা কোনো ব্যাপারই না। ওটা উনি যদি শারীরিকভাবে অসুস্থ হতো তাহলে কিন্তু সারাদিন কোনো কাজকর্মই করতে পারতো না, তাহলে উনি রেস্টই নিয়ে যেত। উনি ওষুধও খাচ্ছে, রেস্টও নিচ্ছে, আবার কাজকর্মও দেখাশোনা করছে, এটা হতো না। এটা ব্রেনের কোনো একটা ব্যাপার আছে, অথবা কোনো একটা অলৌকিক ব্যাপার। তো যাই হোক, উনি কি করবে, কাছাকাছি যে মসজিদ ছিল, মন্দির টন্দির ছিল, সেখানে তান্ত্রিক ডেকে হোম যজ্ঞ হ্যান ত্যান অনেক কিছু করানো হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিনের বেলা শরীর ঠিক থাকে, রাত্রিবেলা এরকম হয়। রাতে ওই ভদ্রমহিলা ঘুমায় না, সারা রাত ধরে জেগে থাকে। মেয়েটি আলাদা ঘরে শোয়। এখন দিন সাথে কাটে, এরকম হওয়ার পরে মেয়েটি আলাদা ঘরে শোয়। এবার মেসোমশাইয়ের আস্তে আস্তে শরীর খারাপ হয়ে যাচ্ছে, উনি রিটায়ার্ড লোক, এসব স্ট্রেস নিতে পারছে না। তো দিন 10 পরে এরকম ঘটনা চলতে থাকার পরে, যাই হোক, ঘটনাটি জানাজানি ঘরের মধ্যেই ছিল ব্যাপারটা।
এবং যেহেতু ঘটনাটি রাত্রিবেলা হতো এর জন্য কোনো জানাজানি হয়নি সেভাবে। তো সেই দিনে সন্ধেবেলা 9টা 9:30 থেকেই ওনার কিন্তু শরীর খারাপ হতে শুরু করলো। ওই জিনিসটা আবার হতে শুরু করলো এবং বেশ পাওয়ারফুল। মানে এই যে তান্ত্রিক বা এই যে জামজামের জল দিয়েছিল বা এই ছিল মুসলিম যারা এসেছিল, তারা কোনো কিছুই করতে পারলো না, কোনো সুরাহাও দিতে পারলো না। সেই রাতে উনি সাংঘাতিকভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে এবং অ্যাক্টিভ হয়ে পড়ার পরে উনি চিৎকার করতে শুরু করে যে আমার মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়বো, আমি তোকে শেষ করে দেবো। এই করতে করতে এক্সাইটমেন্টে এক সময় এই মাসিমা লুটিয়ে পড়ে খাটের মধ্যে। এরা দৌড়াদৌড়ি করে এরা ব্যস্ত হয়ে পড়ে সবাই। শেষ পর্যন্ত এরা এনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে একদম মানে ওনার বডির কোনো নেই, কোনো সেন্সার নেই, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বলে যে ওনার নাকি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, অথচ ওনার হার্টের কোনো কিছু ছিল না, কোনো প্রবলেম ছিল না। তখনকার দিনে ইসিজি হতো, ইইজি হতো, এগুলো সবই করানো হয়েছে। রেগুলার বেসিসে উনি চেক আপের মধ্যে থাকতো। হার্টের কোনো সমস্যা ছিল না, কিছু ছিল না। ওনার হার্ট অ্যাটাক হচ্ছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক, এবং ওনাকে কিছু ইঞ্জেকশন দিয়ে রেখে দিল। সেই রাতে কোনো এরকম অ্যাক্টিভিটি কিছু হয়নি এবং অ্যাক্টিভিটি না হওয়াতে উনি কিন্তু সেই রাত পার করতে পারলেন না। সেই রাতই ওনার শেষ রাত হলো। মারা যাওয়ার পরে ওই মেসোমশাই ভেঙে পড়ে নিজের ওয়াইফের শ্রাদ্ধ বা এগুলো নিয়ম অনুযায়ী করার সঙ্গে উনি ওই যে অতৃপ্ত আত্মা, ওই যে মহিলার আত্মা, অতৃপ্ত আত্মা যে ট্রেনে কাটা পড়েছিল, ওনারও শ্রাদ্ধ করেন একই সাথে ওই বাড়িতেই। শ্রাদ্ধ করার পর থেকে আর কোনো ক্ষতি হয়নি। মানে ওই মেয়েটি আর যতদিন বড় হয়েছে বাপের বাড়িতেই ছিল, যতদিন ওর বিয়ে না হয়েছে। ও আর দেখেনি। মেসোমশাই কিছু বছর পর মারা যায়, ও আর কোনো কিছুই দেখেনি। ও দিদিরা আসতো, ওর মানে মাস্তুতো দিদিরা আসতো, সবাই সেই সময় আসতো, এসে দেখে যেত। তো যাই হোক, সেটা আর কোনো কিছু অ্যাক্টিভিটি হয়নি। কিন্তু ওই মেয়েটির দৃঢ় বিশ্বাস, ওই মেয়েটি আমাকে কাঁদতে কাঁদতে যেটা বলেছে, এখন ভদ্রমহিলা, দৃঢ় বিশ্বাস যে ওর মার মৃত্যুর জন্য ওই আত্মাই দায়ী। ওর মার অন্য কোনো সিমটম কোনোদিন ছিল না যে আচমকা ম্যাসিভ হার্ট অ্যাটাক হবে। হসপিটাল একটা রিজন দেখিয়েছে, হ্যাঁ হার্ট তো একটা হতেই পারে, হার্টের উপর প্রচন্ড চাপ পড়ে এ ধরনের অ্যাক্টিভিটিতে। তো রিজন দেখিয়েছে যে হার্ট অ্যাটাক, তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে, তাই কিছু না কিছু রিজন তো দেখাতেই হবে। মেয়েটি বিশ্বাস যে ওই আত্মাই ওর মাকে নিয়ে চলে গেছে এবং মেয়েটি কিছুই করতে পারেনি, ওর বাবাও কিছু তখন করতে পারেনি, কেউই কিছু করতে পারেনি এই ব্যাপারে। একটা আত্মার এগেনস্টে কে কি করবে? কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের এগেনস্টে আমরা কি করে কাজ করবো যেটা ফিজিক্যালি নেই? তো যাই হোক, খুবই মর্মান্তিক মৃত্যু ওর মার হয়েছে এবং ওই ঘটনাটি দেখার পরেই ওনার মধ্যে সেই পজিশনটা চলে আসে। আত্মাটি কিন্তু তখনই ডেড বডি থেকে চলে আসে। এবং রেলের এইসব আনক্লেমড লাশ, রেল তো এরকমভাবে শ্রাদ্ধ করে কিনা আমি জানি না, রেল কিন্তু পুড়িয়ে দেয় এগুলোকে, আনক্লেম যেগুলো থাকে সেগুলো পুড়িয়ে দেয়। তো যাই হোক, একটি মর্মান্তিক ঘটনা। এবং সে ভদ্র মহিলার সঙ্গে এখনও আমার মাঝে মধ্যে যোগাযোগ হয়। উনি কিন্তু মাকে খুব ভালোবাসতেন এবং ওই 10 বছর বয়সে মাকে হারানো যে কি মর্মান্তিক ব্যাপার, সেটা যে হারিয়েছে সেই বোঝে।